নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডায় সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটি নতুন অডিও স্টোরি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বেশ কয়েকদিন ধরে ঠাকুর কৃষ্ণকে নিয়ে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি গল্প পাঠ করতে চলে এসেছি। কৈলাসকরের গুপ্তধন দ্বিতীয় পর্ব। আগের অডিও স্টোরিগুলো যারা শোনোনি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চটপট সমস্ত অডিও স্টোরিগুলো শুনে নাও, না হলে এই পরের গল্পগুলো তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তার জন্য প্রথমের গল্পগুলো শোনা খুবই জরুরি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, নোটিফিকেশান বেলটা অন রাখো। তো চলো, বেশি দেরি না করে, সময় নষ্ট না করে সোজা আমি শুরু করে দিই কৈলাসকরের গুপ্তধন দ্বিতীয় পর্ব। সারা রাত আর ঘুম হয়নি। ভোরের দিকে চোখটা একটু লেগে এসেছিল। দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। মিষ্টি ডাকছে। উঠে দরজাটা খুলে দিলাম। মিষ্টি বলল, আজ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় বলেও চলে গেল। সারা রাত ঘুম না হওয়ার জন্য মাথাটা খুব যন্ত্রণা করছিল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি জলখাবার রেডি। রতনদাকে কড়া করে 1 কাপ চা বানাতে বললাম। চায়ের কথা শুনে অভিক বলল, কেন, আনন্দে তো সারা রাত ঘুম হয়নি নাকি? আমি ওদের আসল কথাটা বললাম না, হেসে উড়িয়ে দিলাম। জলখাবার শেষে আমরা বের হলাম গ্রাম দেখার নাম করে। রতনদা বারবার করে বলে দিল তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসি। এখন সকাল 9টা বাজে, অথচ গ্রামে তেমন লোক নেই। হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছুটা এসেছি। দেখি একটা লোক আমাদের দিকেই আসছে। লোকটাকে থামিয়ে জিজ্ঞেস করতে যাব, দেখি লোকটা নিজে থেকে বলে, রাজবাড়ি খোঁজে এসেছেন তো? এখান থেকে সোজা চলে যান, দেখবেন একটা বট গাছ পড়বে, তারপর ওখান থেকে জঙ্গল শুরু। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটলেই পেয়ে যাবেন রাজবাড়ি। অনি বলল, আমরা তো আপনাকে বলিনি যে আমরা রাজবাড়ির খোঁজ করছি, তাহলে আপনি জানলেন কি করে? লোকটা হেসে বলল, তোমাদের বয়সে আরও অনেকে এসেছিল ওই একই খোঁজে। এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। প্রত্যেক মাসে কেউ না কেউ আসে রাজবাড়ির খোঁজে, আর তারপর প্রাণ নিয়ে ফিরে যেতে পারে না, বারণ করলেও শোনে না। কি দায়? তাই আমরা আর কাউকে বারণও করি না। আমাদের কি দায় বলো? বলে লোকটা পাশ কাটিয়ে চলে গেল। মিষ্টি বলল, অদ্ভুত লোক তো, কিছু জিজ্ঞেসই করলাম না, সব বলে চলে গেল। অথচ যেগুলো জিজ্ঞেস করব ভাবলাম সেগুলোই করা হলো না। অশ্মি বলল, এখানে মনে হয় যারা আসে সবাই গুপ্তধনের খোঁজে, তাই এরা আমাদের কিছু জিজ্ঞেস করার আগেই বলে দিল। চল এগিয়ে যাই, আরও কারোর সাথে দেখা হলে তাদের জিজ্ঞাসা করব না হয়। রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম আমরা। না, পথে আর কারোর সাথেই দেখা হলো না। কিন্তু হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম রাজবাড়ির একদম সামনে। আসা মাত্রই আমার মনের ভিতরটা ছ্যাঁত করে উঠল। কাল স্বপ্নে আমি তো এই বাড়িটাই দেখেছিলাম, তবে কি এই বাড়িটার সাথে আমার কিছু যোগ আছে? নইলে আমি হঠাৎ এই বাড়িটার স্বপ্ন কালকে কেন দেখলাম? আর সেই কাপালিকটা, সেও তো এই বাড়িতেই ছিল। তাহলে এখন যদি যাই নিশ্চয়ই তার দেখা পাবো। অশ্মিকে বললাম, চল এবার ভেতরে গিয়ে দেখি। আমরা 5 জন মিলে ভিতরে প্রবেশ করলাম। বাড়িটায় রাজবাড়ির কোনো চিহ্ন নেই বললেই চলে। অর্ধেকের বেশি ভেঙে পড়েছে। পিছনটা তো পুরো জঙ্গলে ভর্তি, দুধারেও জঙ্গল ভর্তি। তাই গেটের ভিতরে ঢুকতেই চারিদিকটা কেমন যেন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। বন জঙ্গল পেরিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। দরজার কোনো চিহ্নই নেই, কবেই ভেঙে গেছে। বেশ সাবধানেই আমরা ভিতরে প্রবেশ করলাম। বলা যায় না ভিতরে কী যে অপেক্ষা করছে আমাদের জন্য। ভিতরে সবেমাত্র প্রবেশ করেছি। দেখলাম উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। আমি আর অনি উপরে যাব বলে ঠিক করলাম, আর ওদের বললাম নিচের ঘরগুলো দেখতে। আমি আর অনি ওপরে উঠতে যাব। হঠাৎই একজন লাঠি হাতে আমাদের দিকে তেড়ে এলো। দেখলাম একজন বৃদ্ধ লোক লাঠি হাতে আমাদের দিকে তেড়ে এলো। এসেই হঠাৎই কেমন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে কেমন ছিটকে সরে গেল। অস্ফুট কণ্ঠে বলে উঠল, তুমি তুমি আবার ফিরে এসেছো এই অভিশপ্ত পুরীতে? ফিরে যাও, ফিরে যাও, তোমার বড় বিপদ, এক্ষুনি বেরিয়ে যাও। ও ছাড়বে না তোমায়। এ বাড়িতে আর কোনো দিন আসো না। ও তোমায় পেলে ওর এতদিনের সাধনা পূর্ণ হয়ে যাবে, আর ওর সাধনা একবার পূর্ণ হতে গেলে ওকে আর কেউ আটকাতে পারবে না। ফিরে যাও তুমি, ফিরে যাও, ফিরে যাও। এই বলতে বলতে লোকটা ছুটে বেরিয়ে গেল। অনি ছুটে ওদিকে গেল, লোকটাকে আর খুঁজে পেল না। ফিরে এসে অনি বলল, উনি তোকে দেখে ওরকম কেন বলল? তুই কি আগেও কোনো দিন এখানে এসেছিলিস? তুই কি পাগল হয়ে গেছিস অনি? আমি কোনো দিন এখানে আসিনি, কিন্তু লোকটার কথা শুনে মনে হলো উনি সব কিছু জানেন। শোন,
তোরা আজ ফিরে চল, আবার কাল আসবো। আজ আর উপরে গিয়ে লাভ নেই, অনেকটা দেরি হয়ে গেছে, রতনদা সন্দেহ করবে। এখন চল, আবার বিকালে আসবো। বাড়িটা থেকে বেরোতেই কেমন যেন একটা শান্তি পেলাম। অস্মিতে বাড়িতে ফিরলাম যখন দুপুর হয়ে এসেছে প্রায়। রতনদা আমাদের দেখেই বলল, এত দেরি হলো যে, কোথায় গিয়েছিলে? আমরা অভিকের ক্যামেরাটা দেখিয়ে বললাম, এই যে ফটো তুলতে গিয়েছিলাম। তুলতে তুলতে দেরি হয়ে গেল। দেখে মনে হলো রতনদা কিছু সন্দেহ করেছে। রতনদাকে বললাম, তুমি আগে খেতে দাও, আমাদের খুব খিদে পেয়ে গেছে। খাওয়া হয়ে গেলে তোমায় দেখাবো আমরা কি কি ফটো তুলেছি। আমরা স্নান করে ফ্রেশ হয়ে আসি, তারপর খেতে দাও তো তাড়াতাড়ি। বলে কথা না বাড়িয়ে আমরা চলে এলাম রতনদার সামনে থেকে। কুয়োর ঠান্ডা জলে স্নান করে প্রাণটা একটু শীতল হলো। আজকেও বেশ ভালো মন্দ রান্না হলো। রতনদা যে সন্দেহ হয়েছিল সেটা আগেই বুঝেছিলাম, তাই খাওয়ার শেষে রতনদাকে আমাদের তোলা ফটোগুলো দেখিয়েছিলাম, অবশ্যই রাজবাড়ির ফটোগুলো বাদে। ভেবেছিলাম একটু বিশ্রাম নিয়ে বিকালের দিকে বের হব, কিন্তু সে সুযোগ আর হলো না। ওই যে বলে না, বিধিবাম। দুপুরে শুয়েছিলাম নিজের ঘরে, চোখটা কখন যে লেগে এসেছে বুঝতে পারিনি। ঘুমটা যখন ভাঙলো তখন দেখলাম অনি, অভিক, মিষ্টি, অস্মি চারজনই আমার বিছানায় বসে আছে। মিষ্টি আমার মাথায় জলপট্টি দিচ্ছে। উঠে বসতে পারলাম না, প্রচণ্ড জ্বর, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শুনলাম রতনদা ডাক্তার আনতে গেছে। এখানে কাছাকাছি কোনো ডাক্তার নেই, রতনদা গেছে অন্য গ্রামে ডাক্তার আনতে। আমি বললাম, তোরা জানলি কী করে আমার জ্বর? আমি তো আমার ঘরেই ছিলাম। অনি বলল, আমি তোকে ডাকতে এসেছিলাম বিকালে বেরোবো বলে, দেখলাম তোর কোনো সাড়া নেই, ভাবলাম তুই ঘুমাচ্ছিস, ফিরে চলে যাব, হঠাৎ দেখি তুই গোঙাচ্ছিলি। আমি ভয় পেয়ে ভিতরে ঢুকলাম, দেখলাম তোর গা জ্বরে পুড়ে যাচ্ছে। হয়তো কুয়োর ঠান্ডা জলে স্নান করেছিস বলে এতটা বাড়াবাড়ি হয়েছে। চিন্তা করিস না, রতনদা অনেকক্ষণ গেছে, এবার ফিরে আসবে। নিজের ওপর খুব রাগ হলো, আজই কিনা আমার জ্বরটা হতে হলো। আমি অনেকে বললাম, রতনদা বাড়িতে নেই, তোরা সবাই আমার কাছে না গিয়ে কেউ অন্তত ওই বাড়ির সম্বন্ধে কোনো খোঁজখবর নিতে পারতিস। এত বড় সুযোগটা হাতছাড়া করা উচিত হয়নি তোদের। আমার ধমকে অনি বলে উঠল, চুপ কর তুই, বড্ড বেশি কথা বলিস, চুপ করে ঘুমা, আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। অনি ওদের দিকে তাকিয়ে বলল, তোরা তোদের ঘরে যা, আমি আছি ওর কাছে। মিষ্টিরা চলে গেল। অনি আমার মাথার কাছে বসে চুলে বিলি কেটে দিতে লাগলো। বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আবার একটু ঘুমা তুই, ডাক্তার এলে আমি তো আছি, আমি পুরোটা দেখে নেব। অনি যে আমায় পছন্দ করে সেটা আমি জানতাম। আজ ওর ছোঁয়ায় আমার যেন কেমন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। গভীর প্রশান্তি নিয়ে ঢলে পড়লাম ঘুমের দেশে। তবে ঘুমের মধ্যে আজ যা হলো সেটা বলতে পারেন আমাদের রহস্যের সমাধান করার জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। জ্বরের ঘোরে বেশ গভীর ঘুমিয়ে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ দেখলাম একটা বাড়ি, বেশ বড় রাজবাড়ি। না, কালকে দেখা সে রাজবাড়ি, কিন্তু এটা সম্পূর্ণ অন্য রকম। কালকেকার রাজবাড়িটা পুরনো ভাঙাচোরা অবস্থায় আমি স্বপ্নে দেখেছিলাম, যেটা বর্তমানে রাজবাড়িটার অবস্থা। কিন্তু আজ আমি যেটা দেখেছি সেটা পুরোপুরি প্রাসাদ সম এক রাজবাড়ি। আমি দেখলাম চারপাশে প্রচুর লোকের ভিড়। মনে হলো বাড়িতে কিছু পুজো আছে বা ওই ধরনের কিছু আছে। সবাই দেখলাম ছোটাছুটি করছে, ভীষণ ব্যস্ত সবাই, কারোর এতটুকু দাঁড়ানোর সময় নেই। এরপর দেখলাম বাড়িটার পিছনের দিকে ঈশান কোণ বরাবর একটা বিশাল গর্ত খোলা, বেশ গভীর, যে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু কতটা গভীর বা কত দূর ওর বিস্তৃতি সেটা দেখা যাচ্ছে না ভালোভাবে। দেখলাম তার পাশে যজ্ঞ চলছে। দুজন লোক যজ্ঞের সামনে হাত জড়ো করে বসে আছে, আর একজন সাধু যজ্ঞটা করছে। এছাড়া ওখানে আর কেউ নেই, কিন্তু এদিকটায় প্রচুর লোকজনের আনাগোনা। এরই মধ্যে দেখলাম একটা বাচ্চা মেয়ে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। মুখগুলো কিছুই স্পষ্ট করে দেখতে পাচ্ছি না কারোর। এর মধ্যেই দেখলাম যে দুজন যজ্ঞের ওখানে বসেছিল তাদের মধ্যে একজন অন্দরমহলের দিকে ঢুকে গেল, আর একজন দেখলাম সাধুটার সাথে কথা বলছে। দেখে মনে হলো এরা দুজন ভাই। এরপরে দেখলাম লোকটা অন্দরমহলের থেকে বাইরে এলো, আর তার পিছু পিছু এলো আরও কয়েকজন সন্ডা মার্কার লোক। তাদের হাতে রয়েছে বিশাল বিশাল বাক্স। দেখলাম তারাও ওগুলো এনে সে গর্তটার পাশে রাখলো। তারপর একটা একটা করে বাক্স নিয়ে লোকগুলো দড়ি বেয়ে নিচে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে উঠে এলো, বুঝলাম এই বাক্সে বেশ দামি কিছু লুকানো আছে। কিন্তু এগুলো আমি বা দেখছি কেন?
আর কেই বা আমাকে স্বপ্নে দেখাচ্ছে এইসব, আর কেনই বা দেখাচ্ছে। দেখলাম সব বাক্সগুলো রাখা হয়ে গেলে সবাই ওপরে উঠে এলো। এবার দেখলাম দুই ভাইয়ের মধ্যে একজন নিচে নামছে আর একজন ওপরে দাঁড়িয়ে তদারকি করছে। লোকটা সবে কিছুটা নেমেছে নিচে, আর ঠিক তখনই ঘটল সেই ঘটনা। অন্য লোকটি ওপরে দাঁড়িয়ে থাকা লোক দুটোর হাত থেকে দড়িটা কেড়ে নিয়ে নিচে ফেলে দিল। সাথে সাথে নিচে থেকে ভেসে এলো এক অস্ফুট চিৎকার, কিন্তু গর্তটা গভীর হওয়ার দরুন সেই চিৎকার অতটাও শোনা গেল না বাইরে থেকে। তারপর শুধু শুনতে পেলাম সেই লোকটার কান ফাটানো হাসির আওয়াজ, ঠিক কাল স্বপ্নে যেমন শুনেছিলাম। তবে সেই লোকটা আর এই লোকটা একই লোক। অনেক প্রশ্ন দানা বাঁধছে মনে, সবগুলোর উত্তর আমায় খুঁজতেই হবে। ঘুম ভাঙলো যখন দেখলাম ভোর রাত। জ্বরটা নেই বলেই মনে হচ্ছে। পাশের টেবিলে ওষুধপত্র রাখা, নিশ্চয়ই কাল ডক্টর দিয়ে গিয়েছে। জ্বরের ঘরে কিছুই বুঝতে পারিনি কাল। দেখলাম বিছানার পাশের চেয়ারটায় অনেক ঘুমোচ্ছে। আহারে, শুধু শুধু আমার জন্য সারা রাত জাগলো বেচারা। আমার চাদরটা খুলে ওর গায়ে জড়িয়ে দিলাম। এসে আবার শুতে যাব, ঠিক তখনই দেখলাম কে যেন একজন দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। আমি কে বলে ডাকলেও কোনো উত্তর এলো না। বেশি চেঁচালে অনি জেগে যাবে ভেবে আমিই বাইরে এলাম। এসে দেখি রাজবাড়ির সেই লোকটা যার সাথে আমাদের সকালে দেখা হয়েছিল। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এত ভোরবেলা এখানে, কিছু বলবেন? লোকটা বলল, অনেক কিছু বলবো, তাই তো ছুটে এলাম। সারা রাত ধরে এইখানে দাঁড়িয়ে আছি আমি, তোমায় দেখতে পাইনি, চলে যেতে পারিনি, কারণ আমায় যে তোমায় আজই বলতে হবে, নইলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি প্রথম থেকেই জানতাম ইনি অনেক কিছু জানেন। আমি বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন? লোকটা আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলা শুরু করলো। এই রাজবাড়িটা বহু বছর আগের পুরনো। রাজা প্রতাপ নারায়ণ চৌধুরী তখন এই অঞ্চলের রাজা। এই কৈলাসকর বিশাল বড় এলাকা ছিল, তবে রাজা কিন্তু এখানে থাকতেন না, কারণ বিশাল বড় এলাকা হলেও তেমন জনবসতি ছিল না এখানে। রাজা প্রতাপ নারায়ণ চৌধুরী এখানে এই বাড়িটা বানিয়েছিলেন মূলত তার বিনোদন পূরণের জন্য। ওনার আসল রাজ্য ছিল এখান থেকে উত্তরে অবস্থিত পোখমলে। ওখানে রাজা তার পরিবার নিয়ে রাজ্য চালাতেন, কিন্তু বাইজি নাচ, গান, আরও যে সমস্ত রকমের বিনোদন আছে তা তিনি ওখানে করতে পারতেন না, কারণ রানী চন্দ্রাবতী ছিলেন অত্যন্ত সংস্কারাচ্ছন্ন একজন মহিলা। রাজবাড়িতে এইসব তিনি কখনোই বরদাস্ত করতেন না। রীতিমতো দাপুটে মহিলা ছিলেন তিনি, আর সাথে অত্যন্ত সূচিবায়ুগ্রস্ত বটে। রাজা তার ওই বাতিকের জন্য রাজবাড়িতে কখনো নর্তকে ঢোকাতে পারতেন না, তাই তিনি এই অঞ্চলটিতে এই রাজবাড়িটা বানান। বেশি লোক সংখ্যা না থাকার দরুন এখানে রাজবাড়ি বানাতে তার কোনো অসুবিধা হয়নি। তিনি এখানে তার যাবতীয় বিনোদনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেন, আর ফিরে যাওয়ার আগে এখানের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তার ভাই হরনারায়ণ চৌধুরীকে। কিন্তু হরনারায়ণ চৌধুরী মোটেই ভালো লোক ছিলেন না। তিনি রাজার অবর্তমানে এই রাজবাড়িতে তন্ত্র সাধনা করতেন, যদিও রাজা তার বিন্দু বিসর্গও জানতেন না। অতীব নিম্নমানের সাধক ছিলেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল রাজার সম্পত্তির দিকে, কারণ রাজার একটি কন্যা ছাড়া আর কেউ ছিল না। রাজার অবর্তমানে সেই কন্যাটি সমস্ত সম্পত্তির অধিকারিণী হতো, আর সেটাই সবচেয়ে বড় রাগ ছিল হরনারায়ণ চৌধুরীর। তিনি তাই সুযোগের অপেক্ষায় ছিলেন, আর সুযোগও তার হাতেই ধরা দিল। পোখমল রাজ্য আক্রমণ করলো অন্য এক দেশের রাজা। ভয়ানক যুদ্ধ হলো। তাদের রাজা প্রতাপ নারায়ণ জয়লাভ করলেও তার নিজেরও অনেক ক্ষতি হলো। বহু সৈন্য মারা গেল, বিস্তর অর্থের ক্ষতি হলো। তাই যুদ্ধ জিতলেও রাজার মনে এক চরম ভয়ের সঞ্চার হলো, আর সেই ভয় থেকে রাজা করে ফেলেন মস্ত বড় ভুলটা। তিনি হরনারায়ণকে বিশ্বাস করে পুরোটা বললেন, আর হরনারায়ণকে বিশ্বাস করে তিনি কত ভুল করলেন সেটা তিনি পরে বুঝলেন। হরনারায়ণ তো সুযোগ খুঁজছিলেন সেটারই। তিনিও রাজাকে পরামর্শ দিলেন সমস্ত সম্পত্তি রাজা যেন এখানে লুকিয়ে রাখেন, কারণ এখানে থাকলে কেউ টেরও পাবে না, সে নিজে দেখাশোনা করবে এগুলোর। আর তার পরের ঘটনা তো তুমি জানো। আমি বললাম, আমি জানি মানে? লোকটা বলল, কাল যেটা স্বপ্নে দেখলে ওটাই তার পরের ঘটনা। হরনারায়ণ প্রতাপ নারায়ণকে ঠেলে ওই গর্তে ফেলে দিয়েছিল, আর তারপর তার স্ত্রীকেও খুন করেছিল। শুধু বেঁচে গিয়েছিল তার ছোট্ট কন্যা উমিমালিনী। তাকে রক্ষা করেছিলাম আমি আড়াল থেকে সেদিন পুরোটা দেখেছিলাম। আমি উমিমালিনীকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, তারপর অনেক দূরে ছেড়ে দিয়ে এসেছিলাম তাকে। তারপর তার কী হয়েছিল জানি না, তবে হরনারায়ণ
আমায় বাঁচতে দেয়নি। সব জানতে পেরে আমায় তারপর দিনে কুচি কুচি করে কেটে আমার মৃতদেহটা নদীতে কুমিরকে খাইয়ে দিয়েছিল। তার মানে আপনি? ভয় পেও না, আমি ভূত নই, মানুষই। প্রত্যেকবার যতবার উমিমালিনীর পুনর্জন্ম হয়েছে ঠিক ততবারই আমারও পুনর্জন্ম হয়েছে তাকে রক্ষা করার জন্য। তবে আর হয়তো আমি পারবো না। হরনারায়ণ এখন সাধনার ফলে আগের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। প্রত্যেকবার আমি উমিমালিনীকে বাঁচাতে সক্ষম হলেও এবার আমি সেটা পারবো না, তাই ছুটে এলাম। আজকে রাতটা সে অভিশপ্ত রাত। আজই হরনারায়ণ মায়ার বলে যেন তেন প্রকারে তোমায় ওই রাজবাড়িতে নিয়ে যাবে। আমি বললাম, কী সব বলছেন বলুন তো, আমায় কেন নিয়ে যাবে? আমি কি উমিমালিনী নাকি? লোকটা আমার কথা থামিয়ে বলে উঠল, হ্যাঁ তুমিই উমিমালিনীর পুনর্জন্মের শেষ জন্ম। এবারই তুমি যদি হরনারায়ণের হাতে শেষ হয়ে যাও তাহলে এই কৈলাসকর পুরো ধ্বংস হয়ে যাবে। ও আজ তোমায় ডেকে নিয়ে যাবে ওই রাজবাড়িতে, কারণ যে সম্পত্তির জন্য ও রাজাকে মেরেছিল সে সম্পত্তি সে আজও করায়ত্ত করতে পারেনি। রাজাকে মেরেই সবচেয়ে বড় ভুলটা করেছে সে। রাজা প্রতাপনারায়ণ নিজের জখ হয়ে পাহারা দিচ্ছে সে সম্পত্তি, আর তার নিজের রক্তের কেউ ছাড়া সে সম্পত্তি কেউ ছুঁতেও পারবে না। অবাক হচ্ছ তো? হরনারায়ণ তো রাজার ভাই, তাহলে সে পেল না কেন? কারণ সে রাজার নিজের ভাই নয়, তার সাথে রাজার রক্তের সম্পর্কের কিচ্ছু নেই, তাই এতদিন সেই সম্পত্তি ছুঁতেও পারেনি। তাই প্রত্যেকবার তোমায় ডেকে নিয়ে গেছে মায়া বলে আর উদ্ধার করার চেষ্টা করেছে সে সম্পত্তি, কিন্তু পারেনি, কারণ প্রতিবারই আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এবারে আমার আর সেই ক্ষমতা নেই। তোমার নিজের রক্ষা তোমায় নিজেকেই করতে হবে। আজ রাতেই ও তোমায় মায়া বলে ওই প্রাসাদে নিয়ে গিয়ে তোমায় দিয়ে গুপ্তধন উদ্ধারের চেষ্টা করবে, আর একবার যদি ও সেটা পেয়ে যায় তাহলে সব শেষ, তুমিও শেষ। তোমরা আজই ফিরে যাও, তাহলে যদি কিছু ঠিক হয়। কিন্তু মন হয় না ও তোমায় যেতে দেবে। আমি সব জানি, তোমার সাথে যা যা হয়েছে সবই ওর মায়ার খেলা। এমনকি ওই স্বপ্নগুলোও, ওইগুলো দিয়েই ও তোমায় রাজবাড়িতে আনতে চেয়েছিল, আর তুমি ওর ফাঁদে পা দিয়ে দিলে। আমি সেদিনই তোমাকে ফিরে যেতে বলেছিলাম, তুমি যাওনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে লোকটা বলল, অদৃষ্টের লিখন খণ্ডা বেঁকে ফিরে যেতে আর পারবে না তুমি। আমার কথাটা মনে রেখো। যাই হোক না কেন, তুমি তোমার ঘরের সিঁড়ি দিয়ে নিচে নামবে না, আর কোনো মতে আজ রাতে জেগে থাকবে না। ঘুমের ঔষধ খেয়ে হলেও ঘুমাবে, কারণ তোমায় জেগে থাকা মানে তোমার মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। আমি চলি, আর বেশিক্ষণ আমার আয়ু নেই। আমার কথাগুলো মনে রেখো। এক নাগারে কথাগুলো বলে লোকটা পিছনে হাঁটা দিল, আর ক্রমশ যেন দূরের দিকে মিলিয়ে যেতে লাগলো। যত দূর দেখা যায় আমি চোখ মেলে রাখলাম, কিন্তু আর কিছুই দেখতে পেলাম না। লোকটা যেন প্রায় ভ্যানিশ হয়ে গেল। কি বন্ধুরা, কেমন লাগছে কৈলাসকরের এই গুপ্তধন গল্পটা? ভালো নিশ্চয়ই। দ্বিতীয় পর্ব তো এখানেই শেষ করে ফেললাম। খুব শিগগিরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই অডিও স্টোরিটা ভালো লাগলে প্রচুর লাইক করতে হবে, প্রচুর কমেন্ট করতে হবে। কেমন লাগলো সেটা জানাবে, তাও অবশ্যই কমেন্ট করেই। আর প্রচুর 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 শেয়ার করতে হবে। তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করো, যাতে তোমার সাথে সাথে আরও অনেক মানুষ, অনেক বাচ্চা বন্ধুরা, অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার এই অডিও স্টোরি শুনতে পারে, এনজয় করতে পারে, আর আমার পাশে থাকতে পারে। আমাদের এই যে গল্প বৃষ্টির আড্ডা, এই ফ্যামিলিটাকে আরও বিগ 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 করে তুলতে পারে। তার জন্য প্রচুর 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 সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর শেয়ার করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার নতুন পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। শুনতে থাকো কৈলাসকরের গুপ্তধন, আর অবশ্যই গল্প বৃষ্টির আড্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটা অন রাখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে আমাদের বিদায় নিচ্ছি। খুব শিগগিরই রং বেরঙের একটা সুন্দর ঝকঝকে ভ্লগ এবং সুন্দর সুন্দর অডিও স্টোরি নিয়ে হাজির হয়ে যাব। দেখতে থাকো, শুনতে থাকো গল্প বৃষ্টির আড্ডা।